হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে বেসিক্যালি ডিসকাস করব সিট্রালের ব্যাপারে। এটা হচ্ছে টারপিনয়েস চ্যাপ্টারের পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 বা লেকচার 1 বলতে পারো, ওটা অলরেডি চলে এসছে। তোমরা কি করবে, যারা পার্ট 1 এর ভিডিও দেখতে চাও তারা কিন্তু ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নাও। ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নাও, ওখানে কিন্তু পার্ট 1 এর ভিডিওর লিংক আমি দিয়ে দিয়েছি। ভিডিওর লিংক তুমি কিন্তু ডেসক্রিপশন বক্স থেকেই পেয়ে যাবে। আর আমার মতে তোমরা কিন্তু পার্ট 1টা আগে দেখে এসো, ঠিক আছে? পার্ট 1টা আগে দেখে এসো, তারপরে কিন্তু পার্ট 2টা দেখো। কেন? কারণ কি, পার্ট 1 এ আমি অনেক বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছি, খুবই প্রাথমিক জিনিস নিয়ে আলোচনা করেছি। ওই জিনিসগুলো তুমি যদি না বোঝো না, পার্ট 2তে অনেক জিনিস তোমার কিন্তু ধোঁয়াশা লাগবে, বুঝতে ভালোভাবে পারবে না বাবু। বুঝতে পারছো তো? এই জন্যে পার্ট 1 তোমাকে দেখতেই হবে, তোমাকে ওয়াচ করতেই হবে। বেসিক জিনিস ওখানে অনেক আলোচনা করেছি, যেমন আইসোপ্রিন ইউনিট কাকে বলে, আইসোপ্রিন রুল কি, টারপিন কাকে বলে, টারপিনয়েডস কাকে বলে, সব ডিটেলে আলোচনা করেছি। ওগুলো বাবু আগে দেখে এসো, তারপরে এই পার্ট 2তে এসো, দেখবে তোমার জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, সব কনসেপ্ট বুঝতে পারবে। দেখো, এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে আমরা কি নিয়ে ডিসকাস করব? সিট্রাল নিয়ে। এবার সিট্রালের কি আছে, এক্সামে তোমাদের কি আসতে পারে? স্ট্রাকচারাল ইলোসিডেশন অ্যান্ড সিনথেসিস অফ সিট্রাল। দেখো, যারা বিএসসি তে পড়ছো, এমএসসি তে পড়ছো, আইআইটি জ্যাম যারা দেবে ভাবছো, সিইউইটি পিজি যারা দেবে ভাবছো, আরো অনেক এক্সাম আছে, যেমন যে কোনো এমএসসি এন্ট্রান্সের স্টুডেন্টরা দেখতে পারো। তো এই টপিকটা কিন্তু তোমাদের এত এক্সামে আছে, মোটামুটি এমএসসি, বিএসসি, আইআইটি জ্যাম, সিইউইটি পিজি, আরো এমএসসি এন্ট্রান্সের এক্সামের জন্যও তোমরা পড়তে পারো। তারপর সিএসআই আর নেট গেটের স্টুডেন্টরাও তোমরা দেখে নিও, ঠিক আছে? তো চলো ক্লাসটা চালু করা যাক। বোঝার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করো না। একটা দুটো জিনিস মুখস্থ এখানে এমনি করতে হবে, তাছাড়া বেসিক্যালি সবই বোঝার জিনিস আছে। আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবে তোমরা করো, ঠিক আছে? তো চলো ক্লাসটা চালু করা যাক। এবার দেখো, প্রথমেই আমি সিট্রালের স্ট্রাকচার ড্র করেছি। এই স্ট্রাকচারটা কিন্তু তোমায় একটু মনে রাখতে হবে, বুঝতে পারছো? এই স্ট্রাকচারটা তোমায় কিন্তু জানতে হবে, কারণ এর যদি সিনথেসিস আছে, মানে কি স্যার, সিনথেসিস করা মানে এই মলিকুলটাকে আমায় তৈরি করতে হবে। তো এই মলিকুলটা তৈরি করতে হবে, তার মানে এই স্ট্রাকচারটা তো আমায় জানতে হবে, মনে রাখতে হবে, মাথায় থাকা উচিত। হ্যাঁ বাবু, বুঝতে পারলে? এবার কিছু না, আমাদের এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে সিট্রালের ব্যাপারে। স্যার, প্রথমেই একটা হেভি জিনিস আছে, কি দেখো লিখেছে, দিস ইজ অ্যান অ্যাসাইক্লিক মোনোটারপিনয়েড। কথাটা কিন্তু মার্ক করো, হেভি কথা আছে। অ্যাসাইক্লিক মোনোটারপিনয়েড, তার মানে স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই যে আপনি স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছেন, এই যে স্ট্রাকচারটা, এটা দেখুন অ্যাসাইক্লিক। হ্যাঁ, কোনো সাইকেল নেই, এটা তো অ্যাসাইক্লিক। মোনোটারপিনয়েড, হ্যাঁ, কারণ স্যার মোনোটারপিনয়েড মানেই হচ্ছে দুটো আইসোপ্রিন ইউনিট থাকে। হ্যাঁ কি না বাবু, বলো? আগের দিনই শিখিয়েছি, তাই জন্য বলছি এই মোনোটারপিনয়েডের কনসেপ্ট কিন্তু আগের দিন বলেছিলাম, যে মোনোটারপিনয়েড কারা হয়? যাদের স্যার দুটো আইসোপ্রিন ইউনিট থাকে। হ্যাঁ, ক্লিয়ার হলো জিনিসটা? এবার দুটো আইসোপ্রিন ইউনিট আছে, হ্যাঁ স্যার, এই একটা আর এই একটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সেকেন্ড, এই যে স্যার সিট্রালটা, এটা কোথায় পাবো? দেখো, লেমন গ্রাস অয়েলেই তুমি কিন্তু পেতে পারো। স্যার কত পার্সেন্ট পাওয়া যায়? দেখো, 60 to 80%। স্যার অনেক অ্যামাউন্টেই পাওয়া যায়। হ্যাঁ। থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট কি আছে বাবু? দেখো, ইট ইজ আ পেল ইয়েলো লিকুইড, মানে ফ্যাকাশে হলুদ। ক্লিয়ার? কিরকম গন্ধ থাকে? স্ট্রং লেমন। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এর কিন্তু বয়লিং পয়েন্ট তোমার বলতে গেলে 118°C। এই চারটে বেসিক পয়েন্ট তোমায় কিন্তু জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। এবারে আমরা ডিসকাস করব স্ট্রাকচারাল ইলোসিডেশন নিয়ে। তো এখানটায় কিন্তু তোমাদের পুরো ফোকাসটা হওয়া উচিত। তো স্ট্রাকচারাল ইলোসিডেশনে আমরা প্রথমেই দেখছি, ওটা হচ্ছে ডিটারমিনেশন অফ মলিকুলার ফর্মুলা। তো আমরা কি করেছি, কিছু কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ
অ্যানালিসিস করেছিলাম, আর মলিকুলার ওয়েট ডিটারমিনেশন করার ফলে আমরা দেখতে পেয়েছিলাম যে মলিকুলার ফর্মুলা সিট্রালের ক্ষেত্রে যেটা এসছিল ওটা দেখো C10H16O। কত এসছিল স্যার? C10H16O। প্রথমে আমরা কি ডিটারমাইন করলাম, তার মানে মলিকুলার ফর্মুলা। কিভাবে করলাম? মলিকুলার ওয়েট ডিটারমিনেশনের মাধ্যমে। তো মলিকুলার ফর্মুলা আমরা কি করলাম গো? বার করলাম। নেক্সট হচ্ছে ডিটেকশন অফ আনস্যাচুরেশন। দেখো আনস্যাচুরেশন মানে বুঝতে পারছো তো? আচ্ছা বাবু, আনস্যাচুরেশন মানে তো জানো যে আনস্যাচুরেশন হওয়া মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে ইন্ডিকেট করে। ইয়েস অর নো? বুঝতে পারলে? এবার দেখো বলেছে সিট্রাল মলিকুলে তুমি দুটো মলিকুল অফ ব্রোমিন অ্যাড করলে টেট্রা ব্রোমো ডেরিভেটিভ পাবে। এই যে C10H16O কে যখন দুটো ব্রোমিন মলিকুল অ্যাড করবে তখন দেখা গেছিল, এই দেখো চারটে ব্রোমিন না, তাই জন্য লেখা টেট্রা ব্রোমো ডেরিভেটিভ। দেখো অ্যালকিনে তুমি যখন ব্রোমিন অ্যাডিশন করো, ধরো অ্যালকিন আছে, ব্রোমিন অ্যাডিশন করো, কটা ব্রোমিন আটকায় স্যার? এই যে এইদিকে একটা, এইদিকে একটা। তো দুটো ব্রোমিন মলিকুল অ্যাড হয়েছে মানে কি দুটো অ্যালকিন সেন্টার আছে, হ্যাঁ কি না বাবু? বুঝতে পারছো? তাই জন্য টেট্রা ব্রোমো ডেরিভেটিভ। ক্লিয়ার জিনিসটা? নেক্সট পয়েন্ট, সিট্রাল মলিকুলের ওপর দুটো মলিকুল অফ যখন হাইড্রোজেন আমরা ইউজ করলাম তখন টেট্রা হাইড্রো ডেরিভেটিভ। স্যার হাইড্রোজেন দুটো মলিকুল ইউজ করেছেন মানে তার মানে দুটো অ্যালকিন ছিল নিশ্চয়ই। তো দুটো অ্যালকিন ছিল বলে হাইড্রোজেনেশন করাতে কি হয়ে যাবে? অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? এবার দেখো C10H16O কে যখন তুমি দুটো হাইড্রোজেন মলিকুল দিয়ে অ্যাড করাচ্ছ, হাইড্রোজেন দিয়ে অ্যাড করানো মানে কি স্যার? অ্যালকিন থেকে অ্যালকেনে নিয়ে আসছি। ওকে, আর আলটিমেটলি মলিকুলার ফর্মুলাটা কি পেলাম? C10H20O। এই দুটো রিয়াকশনই তোমায় বলছে যে দুটো নিশ্চয়ই ডবল বন্ড আছে। অবভিয়াসলি স্যার, দুটো ডবল বন্ড আছে বলেই তো দুটো ব্রোমিন ইউজ হয়েছে। একটা ডবল বন্ডে তো বেসিক্যালি একটা ব্রোমিন ইউজ হয়, Br2। তাহলে দুটো ডবল বন্ডে তো দুটো ব্রোমিন ইউজ হয়েছে, তাই জন্যই আমরা বেসিক্যালি টেট্রা ব্রোমো ডেরিভেটিভ পেয়েছি। ক্লিয়ার জিনিসটা? বা এই দিক দিয়েও ভাবতে পারো যে স্যার দুটো মলিকুল অফ হাইড্রোজেন ইউজ হয়েছে সিট্রাল মলিকুলে, কারণ একটা মলিকিউল অফ অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেন ইউজ হয় তখন কি হয় বাবু? ধরো এটা CH2, আর বাঁ দিকেও যেমনি CH2 লিখলাম, ডান দিকেও CH2। এবার হাইড্রোজেন যখন অ্যাড হয় বাবু, হাইড্রোকার্বন সেগুলো পড়েছো ক্লাস 11-এ, তখন কি পেতে? ইথেন পেতে না? দেখো একটা ডাবল বন্ডে একটা হাইড্রোজেন মলিকুল ইউজ হয়েছে, তার মানে মলিকুল যেটা সিট্রাল ওখানে নিশ্চয়ই স্যার দুটো ডাবল বন্ড আছে। দুটো ডাবল বন্ড আছে, তাই জন্যেই দুটো হাইড্রোজেন মলিকুল ওখানে ইউজ হয়েছে, যেহেতু দুটো ডাবল বন্ড আছে। কথাটা বুঝতে পারছো? দুটো যেহেতু ডাবল বন্ড আছে তাই জন্য দুটো হাইড্রোজেন মলিকুল ইউজ হয়েছে সিট্রাল মলিকুলে, আর আলটিমেটলি টেট্রা হাইড্রো ডেরিভেটিভ পেলে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার নেক্সট কনসেপ্টে যাই। ওটা হচ্ছে আমরা চেক করব যে অ্যালডিহাইড গ্রুপ আছে কিনা। তো ওর জন্য আমরা কি করেছিলাম, দেখো এটা হচ্ছে সিট্রাল মলিকুল C10, আমি একটু হাইলাইট করছি এই জিনিসটা। দেখো এটা তোমার হচ্ছে C10H16O, এটা হচ্ছে সিট্রালের স্ট্রাকচার। বুঝতে পারলে? এর সাথে হাইড্রক্সিল অ্যামিন যখন রিয়াক্ট করালাম দেখা গেল অক্সিম পাওয়া গেছে। ঠিক আছে? C10H16O এর সাথে যখন আমরা হাইড্রক্সিল অ্যামিনের রিয়াকশন করালাম তখন কি দেখা গেল? স্যার অক্সিম পাওয়া গেছে, অক্সিম। এবার দেখো দিস রিয়াকশন ইন্ডিকেট, এই রিয়াকশনটা এটাই ইন্ডিকেট করছে যে সিট্রালে নিশ্চয়ই কার্বনিল গ্রুপ আছে। বেসিক্যালি এই যে হাইড্রক্সিল অ্যামিনের সাথে, এই যে হাইড্রক্সিল অ্যামিনের সাথে কার রিয়াকশন হয় স্যার? অ্যালডিহাইড বা কিটোনের যখন রিয়াকশন হয় না, অ্যালডিহাইড বলুন কি কিটোনের যখন রিয়াকশন হয় না, তখন আমরা অক্সিম পাই। এইসব জিনিস আমরা কোথায় পড়েছি বাবু? ক্লাস 12-এ পড়েছিলাম। কোথায় স্যার? অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে। কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লাস 12-এ তো পড়েছিলাম। দেখো ক্লাস 12-এর কনসেপ্ট কোথায় কোথায় কাজে লাগছে, বিএসসি তে কাজে লাগছে, এমএসসি তে কাজে লাগছে, ওর অ্যাপ্লিকেশন কিন্তু হিউজ। C10 তার মানে কি C10H16O এর সাথে যখন H2NOH আমরা রিয়াক্ট করালাম অক্সিম পেলাম, তার মানে নিশ্চয় এই সিট্রাল মলিকুলায় অ্যালডিহাইড বা কিটোন আছে। এবার অ্যালডিহাইড আছে না কিটোন আছে?
ওটা কিভাবে বুঝবো? ওর জন্য একটা আমরা দেখো নেক্সট স্লাইডে একটা জিনিস লিখেছি, খুব ভাইটাল জিনিস। দেখো, citral on reduction with Na amalgam yield geraniol and is oxidized with silver oxide yields জিরানিক অ্যাসিড। মানে স্যার এটা তো সিট্রাল মলিকুল, এইদিকটা ফোকাস করুন। সিট্রাল তো এইটা, সিট্রালে যখন এই যে NaHG দিয়ে রিডাকশন করাচ্ছি, কোথায় যাচ্ছে বাবু? তখন স্যার অল মানে অ্যালকোহলে চলে যাচ্ছে, হ্যাঁ কি না? অল মানে কি? অ্যালকোহল বলতে পারো, অ্যালকোহলকে ইন্ডিকেট করছে। আর অ্যাসিড Ag2 ও দিয়ে যখন তুমি Ag2O দিয়ে রিয়াক্ট করাচ্ছ, কোথায় যাচ্ছে? অ্যাসিডে যাচ্ছে, অ্যাসিডে স্যার, মানে ওই কার্বক্সিলিক অ্যাসিড ভাবতে পারেন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। স্যার আমরা তো এইটা ছোটবেলায় পড়েছিলাম যে অ্যালডিহাইডকে যখন অক্সিডেশন করাবো তখন কিন্তু তোমার কোথায় যায়? অ্যাসিডে যায় না, হ্যাঁ কি না? আর যখন তুমি রিডাকশন করাও, যখন তুমি রিডাকশন করাও অ্যালকোহলে যায় না, হ্যাঁ স্যার। তাই জন্যেই আপনি এটা অ্যালডিহাইড গ্রুপ বলতে পারবেন, হ্যাঁ বলতে পারবো তো। কারণ এই দুটো রিয়াকশনই প্রুভ করছে, কারণ অ্যালডিহাইড যখন অক্সিডাইজড হয় অ্যাসিডে যাবে, কার্বক্সিলিক অ্যাসিডে যাবে, আর যখন অ্যালডিহাইড রিডিউস হবে তখন অ্যালকোহলে যাবে। তার মানেই এটা প্রমাণ যে সিট্রাল মলিকুলে না স্যার অ্যালডিহাইড আছে, কিটোন নেই স্যার, কিটোন নেই। অসাধারণ। তার মানে এই সিট্রালে কি আছে? অ্যালডিহাইড আছে স্যার, অ্যালডিহাইড আছে। প্রমাণ হলো অ্যালডিহাইড আছে কি নেই? হ্যাঁ স্যার, প্রমাণ তো হয়ে গেল। দেখো ওটাই লিখেছি, ফর্মেশন অফ বোথ প্রোডাক্টস কন্টেন সেম নাম্বার অফ কার্বন অ্যাটমস at citral. Both these reactions reveal that carbonyl group in citral is therefore an aldehyde group, an aldehyde group. ক্লিয়ার হলো? আর একটা পয়েন্ট আছে, ওটা হচ্ছে সিট্রাল ইজ অ্যান অ্যাসাইক্লিক কম্পাউন্ড। স্যার এবারে না আমার মাথায় প্রশ্ন আসবে যে সিট্রাল মলিকুলটা, আমি যদি আগের স্লাইডে যাই, তারও আগে, এইখানে দেখো এটা অ্যাসাইক্লিক, আমরা কিন্তু স্ট্রাকচার দেখে বুঝতে পারছি। তো আপনারা এই সিট্রাল স্ট্রাকচার যে অ্যাসাইক্লিক না সাইক্লিক, ওটার জন্য একটা দেখো এখানে পয়েন্ট লেখা। কি পয়েন্ট লেখা? সিট্রাল যে অ্যাসাইক্লিক কম্পাউন্ড, ওটা কিভাবে প্রমাণ হয়েছিল? দেখো, দ্য প্রেজেন্স অফ টু ডবল বন্ড অ্যান aldehyde group in citral leads to unsaturated hydrocarbon of molecular formula C10H22। বুঝতে পারছো? দেখো C10H22 মানে এর জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2, হ্যাঁ কি না বাবু? হ্যাঁ স্যার। তার মানে স্যার এইটা তো আমরা ছোটবেলায় পড়েছিলাম। এই যে মলিকুলার ফর্মুলাটা, এটা কার ক্ষেত্রে আসে? স্যার অ্যালকিনের ক্ষেত্রে আসে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে আসে। তো এটা থেকেই প্রুভ হলো এটা কিন্তু অ্যাসাইক্লিক কম্পাউন্ড। ক্লিয়ার? আরো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আলফা বিটা যে আনস্যাচুরেশনটা আছে সিট্রালের মধ্যে, এই দেখো আমি স্ট্রাকচারটা আর একবার দেখাচ্ছি। এই যে আমি সবুজ পেন দিয়ে দেখো, এটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। কেন? কারণ এই যে অ্যালডিহাইডটা আছে, ফোকাস কিজিয়ে ইয়া পার বাবু, দেখো এখানটা এই যে অ্যালডিহাইডটা আছে, এর রেসপেক্ট এটা আলফা, এটা বিটা। তো এটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। আর তাও যদি আরো ভালোভাবে বলি, এটা একটা কনজুগেটেড। কারণ কি? অ্যালডিহাইড গ্রুপের সাথে এই ডাবল বন্ডের কি হবে স্যার? কনজুগেশন হবে, কনজুগেশন হবে, হ্যাঁ। আর একটা জিনিস এখানে বলেছে যে আলফা বিটা আনস্যাচুরেশন অফ সিট্রাল। দেখো ইউভি মেশিন থেকে আমরা ইউভি করে দেখেছি যে 238 ন্যানোমিটারে ভ্যালু এসছে। যখনই 238 ন্যানোমিটারে ভ্যালু আসছে না, ওটা কিন্তু ইন্ডিকেট করছে যে এখানে একটা কনজুগেটেড অ্যালডিহাইড আছে। বুঝতে পারলে? আর বলতে গেলে আমরা স্পেকট্রোস্কোপিক স্টাডি আর কিছু অ্যানালিটিক্যাল স্টাডি দিয়ে, কিছু স্পেকট্রোস্কোপিক স্টাডি আর অ্যানালিটিক্যাল স্টাডি দিয়ে আমরা কিন্তু পুরো স্ট্রাকচারকে ডিটারমাইন করেছিলাম, পুরো স্ট্রাকচারকে ডিটারমাইন করেছিলাম। আচ্ছা তোমরা এখন তো জানো যে আমরা কিন্তু যে কোনো স্ট্রাকচারের বলতে গেলে কেমন দেখতে হবে আমরা কিন্তু বলে দিতে পারি। কিভাবে বলতে পারি? স্পেকট্রোস্কোপি, এনএমআর করলেই বোঝা যায়, জানো? তো এনএমআর এর থ্রুই আমরা কিন্তু বুঝে যেতে পারি।
এবারে আমরা সিনথেসিস নিয়ে আলোচনা করব, সিনথেসিস অফ সিট্রাস। দেখো এখানে কি নিয়েছি, অ্যাসিটোন নিয়েছি, অ্যাসিটোনের সাথে কি আছে, অ্যাসিটিলিন, আর এখানে রিয়েজেন্ট হিসাবে Na ইন লিকুইড অ্যামোনিয়া, মানে স্যার এরা তো রিঅ্যাক্ট করে NaNH2 তৈরি করবে, আর NaNH2 হচ্ছে বেস। স্যার বেস প্রেজেন্ট আছে, অ্যাসিডিক প্রোটন প্রেজেন্ট আছে। আরে দেখো বাবু, এই যে এই হাইড্রোজেন গুলো তো অ্যাসিডিক, অ্যাসিডিক প্রোটন। হ্যাঁ, কারণ এই কার্বনটা হচ্ছে sp কার্বন, এর ইলেকট্রোনেগেটিভিটি হেভি। ইলেকট্রোনেগেটিভিটি যত ভালো হয় অ্যাসিডিটি তত ভালো। sp তো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হয়, তার মানে স্যার এই হাইড্রোজেন গুলো মারাত্মক অ্যাসিডিক। বাবু একটা জিনিস দেখো, এখানে এই যে হাইড্রোজেন গুলো আছে না, এই হাইড্রোজেন বলো কি এই হাইড্রোজেন বলো, এগুলো তো মারাত্মক অ্যাসিডিক। হ্যাঁ, তার মানে কি হবে, আমি দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি এখানটায়। তার মানে স্যার এই যে বেস NH2 মাইনাস কি করবে, NH2 মাইনাস প্রথমে ধরুন এই হাইড্রোজেনটাকে নিল, তার মানে কার্বনের ওপর নেগেটিভ চার্জ এলো। এবার এই যে আপনার কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা এলো, এ গিয়ে কোথায় অ্যাটাক করলো, এই কার্বনিল কার্বনে, কারণ নেগেটিভ আছে। আর এই কার্বনিল কার্বন সেন্টার তো ইলেকট্রো পজিটিভ, আর পজিটিভ নেগেটিভের মধ্যে কি হয় বাবু বলো, অ্যাট্রাকশন। এবার কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা কি হবে বাবু বলো, স্যার ভেঙে যাবে। পাই বন্ড তো উইক বন্ড, তার মানে ভেঙে যাবে। তার মানে এখানটায় যে মলিকুলটা তৈরি হবে দেখো, CH3 কার্বন, CH3, তারপরে হচ্ছে সি ট্রিপল বন্ড CH হয়ে গেল, আর হয়ে যাবে তোমার ও মাইনাস। ক্লিয়ার? দেখো CH3 কার্বন CH3, স্যার CH3 আমি একটু হাইলাইটটা দিয়ে তোমাদের বোঝাই, তাহলে ক্লিয়ার হবে আরো জিনিসটা। হাইলাইটার দিয়ে বোঝানোর থেকে লেজার পয়েন্টটা ইউজ করি। দেখো CH3 সি CH3, CH3 সি CH3, এবার কার্বন অক্সিজেনের মধ্যে বন্ডটা ভাঙলো। স্যার কার্বন অক্সিজেনের মধ্যে বন্ড ভেঙেছে, এবার অক্সিজেনের দিকে ইলেকট্রন ডেন্সিটি চলে গেছে, কারণ ওর ওপর নেগেটিভ চার্জ স্টেবল স্টেবল, তাই জন্য দেখো ও মাইনাস হয়ে গেল। এবার কি হলো, এই কার্বন আর এই কার্বনের মধ্যে নতুন বন্ড, তাই ওটাই দেখেছি সি ট্রিপল বন্ড CH। ক্লিয়ার হলো? এবার দেখো জল আছে, মানে কি করবে, এই ও মাইনাসটা H প্লাস কে নেবে। হ্যাঁ কি না, কিছু তো বলো বাবু, কিছু তো বলো। আর ভালো লাগলে লাইকটা করো বাবু, অনেক চেষ্টা করছি তোমাদের ইজি ভাবে বোঝাতে। তার মানে এই ও মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে, তো আলটিমেটলি এই সিস্টেমটা তৈরি হবে। ক্লিয়ার হলো বাবু? হ্যাঁ স্যার বুঝলাম। এবার ZnCu কি করলো, এই দেখো ট্রিপল বন্ড ছিল, কোথায় নিয়ে গেছে, ডাবল বন্ড। মানে স্যার এ কি করে দিয়েছে, পার্শিয়াল রিডাকশন। হ্যাঁ, পার্শিয়াল রিডাকশন। কিন্তু একটা জিনিস মনে রাখবে বাবু, এই যে তোমার, আমি অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি, এই যে জিঙ্ক আর কপার, ধরো ট্রিপল বন্ড আছে, জিঙ্ক কপার যদি দিয়ে দাও না, ও কিন্তু একেবারে অ্যালকেন তৈরি করে দিতে পারে। ঠিক আছে? তো টোটাল রিডাকশন মানে কমপ্লিট রিডাকশন করলেও কিন্তু অ্যালকেনে নিয়ে চলে যাবে, অ্যালকাইন থেকে অ্যালকেনে নিয়ে চলে যাবে। এখানে যেহেতু পার্শিয়াল হয়েছে তাই মাঝখানে আটকে দিয়েছে, মাঝখানে আটকানো মানে কি, অ্যালকিনে আটকে গেছে। আশা করি বুঝে যাচ্ছ জিনিসগুলো। এবারে নেক্সট স্টেপে দেখো এখানে কি আছে, PBr3। স্যার PBr3 আছে, এখানে যে স্টেপটা হয় এটাকে বলে অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট, অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট। এবার দেখো এখানটায় অক্সিজেনের লোন পেয়ার আছে। আমি একটুখানি ধরো এই যে পুরো টোটাল সিস্টেমটাকে আমি একটুখানি দেখাচ্ছি। এই যে PBr3 আছে, আর এই পুরো টোটাল সিস্টেমটাকে আপনি ROH ভেবে নিন। দেখো এই সিস্টেমটাকে পুরো আমি ROH ভেবে নিচ্ছি, ROH, কারণ তোমাদের তাহলে মেকানিজমটা বোঝাবো। অনেকে তো বোঝায় না, জাস্ট ওই লিখে দেয়। দেখো ROH ভেবে নিলাম, আর PBr3 ভেবে নাও, কারণ এখানে রিয়াকশনটা করাচ্ছ PBr3 দিয়ে। এবার অক্সিজেনের লোন পেয়ার কি করবে, এই ফসফরাসের সাথে বন্ড করবে। এবার কি হবে, ROPBr2, কারণ একটা ব্রোমিন বেরিয়ে চলে যাবে, যখনই অক্সিজেন ফসফরাসের মধ্যে বন্ড হবে একটা ব্রোমিন বেরিয়ে চলে যাবে, তাই জন্য Br3 থেকে Br2 হলো। ক্লিয়ার? ক্লিয়ার হলো?
এবার বোঝো ব্যাপারটা, এইটা না, এই যে ও পিবিআর 3 এটা পুরো বেরিয়ে চলে যাবে। তার মানে কি, ও পিবিআর O3 যদি বেরিয়ে চলে যায়, তার মানে স্যার এই কার্বনটার মাথায় পজিটিভ আসবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, পজিটিভ আসবে। এবারে কি হয়, নেক্সট স্টেপে এই বন্ডটা শিফট করে এখানে আসে, তার মানে কি এই কার্বনটা পজিটিভ আসে। এবার কি করবে, ওই যে পিবিআর 3 এর সাথে যখন এই আরওএইচ এর রিয়াকশন হলো, দেখো বাবু, এই যখন আরওএইচ এর সাথে পিবিআর 3 রিয়াকশন হলো, আমি কি বললাম যে একটা ব্রোমিন বেরিয়ে চলে গেছে, একটা ব্রোমিন বেরিয়ে চলে গেছে, তাই জন্যে ও পিবিআর 2 ছিল, আরও পিবিআর 2 ছিল। হ্যাঁ স্যার, ওই যে ব্রোমিনটা বেরিয়ে চলে গেছিল, ও এসে কি করবে, এই কার্বনে, এই যে কার্বনটা, দাঁড়াও দেখাচ্ছি, তোমাদের ফোকাস করাচ্ছি, এই যে কার্বনটা আছে না বাবু, এই কার্বনে এসে এই বিআরটা কি করবে, অ্যাটাক করে দেয়। বিআরটা কি করে স্যার, অ্যাটাক অ্যাটাক করে দেয়, এই বিআরটা এসে এখানটা অ্যাটাক। ঠিক আছে, তাই জন্যে এই ধরনের একটা সিস্টেম তুমি পেয়ে যাবে। দেখো, এই যে CH2-র ওপর এই বিআরটা এসছে, এইখানটা দেখো, ফোকাস করো, CH2-র ওপর এই বিআরটা এসছে। আমি এবার জিনিসটা মুছি, হ্যাঁ, কারণ এই যে জিনিসটা এটা দেখালাম, ওটা মেকানিজমটা দেখানোর জন্য দেখেছি, এটা তোমাদের করতে হবে না, এটা মনে মনে ভেবে নাও। কারণ কি, তোমাদের কিন্তু এইসব মেকানিজম যদি ডিটেলে দেখাতে যাও তুমি দেখাতে পারো, ওটা রাফে দেখিও, কারণ এইখানে সিনথেসিসে অত দেখাতে হয় না প্রত্যেকটা স্টেপের মেকানিজম। হলো, আশা করি বুঝতে পারলে এই মলিকুলটা কিভাবে এলো। এই কার্বনের মাথায় পজিটিভটা এসেছিল, তাই জন্য বিআরটা এখানে আটকে গেল। এবার কি হয়, নেক্সট স্টেপে সোডিয়াম সল্ট অফ অ্যাসিটো অ্যাসিটিক এস্টারের রিয়াক্ট হয়। কি হবে, বেসিক্যালি এই যে নেগেটিভ চার্জটা গিয়ে এই এখানে অ্যাটাক করবে, বিআরটাকে বার করে দেবে। ওকে, দেখো, এই যে সিএইচ, এই যে সিএইচ, এই সিএইচ মানে এই সিএইচ, এবার এই সিএইচ এর সাথে কি হয়েছে স্যার, এই যে সিএইচটা আছে, এই সিএইচটার সাথে দেখুন CH2 বন্ড হয়েছে, এই যে এই সিএইচটার সাথে দেখুন এই CH2 বন্ডটা। এবার CH2 এর সাথে কি আছে, CH ডাবল বন্ড সি, স্যার CH ডাবল বন্ড সি। দেখো ডান দিকে CH3, বাঁ দিকেও CH3, হ্যাঁ স্যার, ডান দিকেও CH3, বাঁ দিকেও CH3। এবার দেখুন এই কার্বনটার সাথে উপরের দিকে COCH3 আছে না, এই যে COCH3টা, আর নিচের দিকে দেখুন C ডাবল বন্ড ও C2H5 আছে না, হ্যাঁ স্যার এই যে আছে। ক্লিয়ার হলো জিনিসটা? আশা করি মেকানিজমটা বুঝতে পেরেছো। এবার মুছে দিই লাল পেন দিয়ে যেটা দেখালাম, আশা করি বুঝতে পেরে গেছো মেকানিজমটা। কোনো ডাউট হলে কমেন্ট সেকশনে একদম লিখে দেবে, একদম লিখে দেবে কোনখানটা বুঝতে পারছো না। আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। ক্লিয়ার হলো? তো যখনই তুমি এখানটায় ভালোভাবে দেখো, একটা এখানে অক্সিজেন কিন্তু আসবে, এই যে অক্সিজেনটা, এটা আমি মিস করেছিলাম, তার মানে এই প্রোডাক্টটা তৈরি হলো। ঠিক আছে, এই প্রোডাক্টটা তৈরি হলো। এবার দেখো, এই জায়গাটায় অক্সিজেন একটা আটকে গেল। এবার এই যে মলিকুলটা তৈরি হলো, আমরা কিন্তু নেক্সট স্লাইডে এখান দিয়েই চালু করব, কারণ সিট্রাল তো আমাদের তৈরি হয়নি বাবু, বুঝতে পারছো তো, সিট্রাল কিন্তু আমাদের তৈরি হয়নি, তো এখানেই রিয়াকশন থেমে যাবে না, নেক্সট স্টেপে ক্যারি ফরওয়ার্ড হবে। তো নেক্সট স্টেপটা আমরা কিন্তু দেখিয়েছি নেক্সট স্লাইডে বাবু। এবার দেখো এইখানটায় একটা, তার মানে অক্সিজেন হবে, হ্যাঁ স্যার হবে। এবার দেখো, এই যে স্টেপটাকে আমি আবার লিখেছি, লিখে স্টার্ট করেছি, তো এটা সিনথেসিস অফ সিট্রালের কন্টিনিউয়েশন দেখাচ্ছি। দেখো, একটা খুবই বেসিক জিনিস, এস্টারকে তুমি যখন হাইড্রোলাইজ করো বাবু, তখন কোথায় যায় স্যার, এস্টার হাইড্রোলাইজ হলে অ্যাসিডে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এখানে হাইড্রোলিসিস মানে কেমন, বেসিক হাইড্রোলিসিস, তার মানে এই যে এস্টারটা, এটা তো এস্টার পার্ট, হ্যাঁ স্যার এটা এস্টার পার্ট, তো এটা কোথায় যাবে স্যার, সি ডাবল বন্ড ও C2H5, এটাকে যখন তুমি হাইড্রোলাইজ করে দেবেন, এখানে যখন আপনি হাইড্রোলিসিস করে দেবেন, এটা কোথায় যাবে, অ্যাসিডে চলে যাবে, হ্যাঁ কি না? এবার দেখো, হাইড্রোলিসিস তো করিয়েছে, তার উপর হিট দিয়েছে, স্যার হিট করলে কি হবে, ডিকার্বক্সিলেশন, মানে CO2 বেরিয়ে যাবে, খালি কি পড়ে থাকবে, একটা হাইড্রোজেন। দেখো CH আছে, আর এই পার্টটা থেকে কি আসবে, একটা হাইড্রোজেন আসবে, তাই জন্য দেখো এই কার্বনটা CH2 হয়ে যাবে। এই যে কার্বনটা, এটা কিন্তু CH2, কারণ এই কার্বনটা একটা এর সাথে বন্ড করেছে, একটা এর সাথে, তার মানে দুটো কি হয়ে যাবে, হাইড্রোজেন হয়ে যাবে। ক্লিয়ার হলো জিনিসটা? আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে।
বুঝতে পারলে জিনিসটা? এবারে দেখো নেক্সট স্টেপে কি হবে, এই যে তোমার এই যে মলিকুলটা, এই মলিকুলটার সাথে তোমার ইথক্সি অ্যাসিটিলিন ম্যাগনেসিয়াম ব্রোমাইডের রিয়াকশন হচ্ছে। এবার কার্বন কি হয় নেগেটিভ, ম্যাগনেসিয়াম কি হয় পজিটিভ। এই যে কার্বনিল সেন্টার মানে এখানেই অ্যাটাকটা হবে, তাই জন্য ধরো এরম ধরনের প্রোডাক্ট হবে। কার্বনিলের সাথে যখনই ওই গ্রিগনার রিয়াজেন্টের রিয়াকশন হতো তো অ্যালকোহল হতো, লাস্টে হাইড্রোলিসিস করার পরে অ্যালকোহল তৈরি হতো, এখানেও অ্যালকোহলই হবে। এবার এই যে অ্যালকাইন একটা পার্ট এসছে না, অ্যালকাইনের পার্ট, এটাকে কি করবে নেক্সট স্টেপে রিডাকশন করাবে H2PdBSO4 দিয়ে। তো অ্যালকিনে কনভার্ট হয়ে যাবে কি স্যার, অ্যালকাইনটা অ্যালকিনে চলে যাবে, অ্যালকিনে চলে যাবে কি দিলে, H2PdBSO4 দিলে। ক্লিয়ার? এটাও স্যার তার মানে কি পার্শিয়াল রিডাকশন করাচ্ছেন? হ্যাঁ, এটা কিন্তু পার্শিয়াল রিডাকশন, এটা কিন্তু পার্শিয়াল রিডাকশন করালাম, ঠিক আছে? ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড আনিয়েছি, মানে কি এখানে একটা হাইড্রোজেন আটকেছে আর এখানটায় দেখো একটা হাইড্রোজেন এখানে ছিল না, কিন্তু এই জায়গাটায় দেখো এসছে। হ্যাঁ, এবার নেক্সট স্টেপে কি হবে, HCl আর বয়েল করলে তুমি কি পেয়ে যাবে, বেসিক্যালি তুমি এখানে পেয়ে যাবে হচ্ছে সিট্রাল। এটাও সেম ওই অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, ঠিক আছে? তোমাদের এইগুলো পুরো ডিটেলে দেখাতে হবে না, জাস্ট পরপর স্টেপটা কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? মেকানিজম না দেখালেও হবে, কিন্তু তুমি পরপর এই স্টেপ গুলো তোমায় দেখাতে হবে, তাহলেই তুমি কি পেয়ে যাবে, সিট্রাল তৈরি করে নেবো স্যার, সিট্রাল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা, যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে? আজকের জন্য এইটুখানি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্যে। মন দিয়ে ক্লাসটা যদি করে থাকো এক্সামেও কিন্তু পেরে যাবে। পড়াশোনা করতে থাকো আর জীবনে আগে এগোতে থাকো।